1986 খোকন কোরাইয়া। রিকশা থেকে নেমে সদরঘাট লঞ্চ টার্মিনালের দিকে দৌড়াতে থাকে শিমুল। দুপুর 1টা 40, আর 5 মিনিট পরে ঢাকা বান্দরা রুটের মুন্ডি লঞ্চটি ছেড়ে যাবে। দুপুর 12টার দিকে বসের কাছ থেকে আধা বেলা ছুটি নিয়ে মেসে গিয়েছিল শিমুল। বাংলা মোটরের একটা পেট্রোল পাম্পে হিসাবরক্ষকের চাকরি করে শিমুল। থাকে পূর্ব রাজাবাজারের একটি মেসে। মেসে গিয়ে তাড়াহুড়ো করে কিছু ভাত পেটে ঢুকিয়ে ব্যাগ কাঁধে নিয়ে মসজিদের সামনে থেকে রিকশা নিয়ে সদরঘাটের দিকে রওনা হয়েছিল শিমুল। সদরঘাট পৌঁছে শিমুল দেখে ঢাকা বান্দরা রুটের লাস্ট লঞ্চটি ততক্ষণে টার্মিনাল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ভেপু বাজিয়ে ছুটে চলার প্রস্তুতি নিচ্ছে। লঞ্চ আর টার্মিনালের দূরত্ব তখনও খুব বেশি নয়, 4-5 হাতের মতো হবে। শিমুল এক মুহূর্ত বিলম্ব না করে ব্যাগটা ছুঁড়ে মারে লঞ্চের ডেকে। সেখানে দাঁড়িয়ে থাকা একজন যাত্রী লুফে নেয় সেটা। এরপর দর্শনীয় এক লাফ দিয়ে উঠে যায় লঞ্চে। টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল শিমুল। লঞ্চের শুকানি ধরে ফেলে ওকে। ওর এই অ্যাডভেঞ্চার যাত্রীরা বেশ উপভোগ করে। অল্প বয়সের কয়েকটি ছেলে হাততালি দেয়। আপার ক্লাসে খুব একটা ভিড় নেই, বসার জায়গা পেতে সমস্যা হলো না। মধ্য অক্টোবরেও গরম ততটা কমেনি। রীতিমতো ঘেমে গেছে শিমুল। আরাম করে বসে কিছুক্ষণ জিরিয়ে নেয় ও। তারপর 1 কাপ চায়ের অর্ডার দেয়। এ লঞ্চের চাটা আসলেই এ ক্লাস। তৃপ্তি সহকারে চা খেতে খেতে সিগারেটের নেশা পায় শিমুলের। কিন্তু আপার ক্লাসে তো সিগারেট খাওয়া যাবে না। তাই বাইরে গিয়ে লঞ্চের রেলিং ধরে দাঁড়িয়ে একটা সিগারেট ধরায় শিমুল। এই বছরই ফেব্রুয়ারিতে জুইকে বিয়ে করেছে শিমুল। না, প্রেমের বিয়ে নয়, তবে বিয়ের আগে জুটিয়ে প্রেম করেছে ওরা। শিমুলের বাবা মা যখন শিমুলের জন্য পাত্রী খুঁজতে খুঁজতে হয়রান, ঠিক তখনই ওর এক বন্ধুর আত্মীয়ের বাসায় গিয়ে জুইকে দেখে শিমুল। এবং দেখে ওর মনে হয় বউ হিসাবে যে নারীর ছবি ওর মনের ক্যানভাসে এঁকে রেখেছে, এ তো সেই। বন্ধুর কাছ থেকে খবর নিয়ে ও জানতে পারে জুইয়ের বাড়ি ওদের পাশের গ্রামেই। আত্মীয়ের বাসা থেকে ঢাকায় লালমাটিয়া কলেজে পড়ে। এর দিন 15 পরে শিমুলের বাবা মা আর ছোট বোন দুজন মুরব্বি নিয়ে শিমুলের বিয়ের প্রস্তাব নিয়ে জুইদের বাড়িতে যায়। জুইয়ের বাবা মা কিছুদিন সময় নেয় তাদের মতামত জানানোর জন্য। সে সময়টা খুবই টেনশনে কেটেছে শিমুলের। অবশ্য যথাসময়ে সবুজ সংকেত পাওয়া যায় জুইদের বাড়ি থেকে। এরপর খুব অল্প সময়ের মধ্যেই ডালা খাওয়ার মধ্য দিয়ে ওদের এঙ্গেজমেন্ট হয়ে যায়। আর এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পরই ওরা সুযোগ পায় মেলামেশা করার, একে অপরকে জানার, বোঝার। আসলে এঙ্গেজমেন্টের পর থেকে বিয়ের আগ পর্যন্ত এই 1টি বছর ওদের খুবই চমৎকার কেটেছে। খুবই লাজুক প্রকৃতির ছেলে শিমুল। লজ্জার কারণেই কোনো মেয়ের সঙ্গে প্রেম করা হয়ে ওঠেনি ওর। এই সময়টা কিছুটা হলেও প্রেমের স্বাদ গ্রহণ করেছে ওরা। লঞ্চ ততক্ষণে ফতুল্লা পার হয়ে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা আর ধলেশ্বরী এই 3 নদীর মোহনায় চলে এসেছে। এখানে স্রোত আর ঢেউ দুটোই বেশি। ঢেউর তালে দুলছে লঞ্চ, আর লঞ্চের সঙ্গে দুলছে শিমুলের হৃদয়। জয়ের মুখটা বারবার ভেসে উঠছে ওর মনে। ওকে দেখে ভীষণ অবাক আর খুশি হবে জয়। পাল্টে যাবে ওর মুখের রেখাগুলো। জয়ের পাল্টে যাওয়া সেই হাসিমাখা সুন্দর মুখটা কল্পনা করে আপন মনে হাসতে থাকে শিমুল। বিয়ের আগে শিমুল জয়কে বলেছিল, বিয়ের পর তোমাকে কিন্তু আমি ঢাকায় রাখতে পারবো না। ছোট চাকরি করি, সেই সামর্থ্য আমার নেই। তোমাকে আমার বাবা মার সঙ্গে গ্রামেই থাকতে হবে। জুই হেসে বলেছিল, আমি তো গ্রামেরই মেয়ে। কলেজে পড়ার জন্য ঢাকায় এসেছি। গ্রামে থাকতে আমার কোনো অসুবিধা হবে না। এটা নিয়ে তুমি একদম টেনশন করবে না। তাছাড়া তুমি তো মাঝে মাঝে বাড়িতে যাবেই, তাই না? যাবো মানে? প্রত্যেক সপ্তাহেই যাব। প্রত্যেক সপ্তাহে যেতে হবে না মিস্টার, 1 মাস পর পর গেলেই চলবে। লজ্জা শরমের মাথা খেয়ে বিয়ের পর প্রথম 3 মাস প্রতি সপ্তাহেই বাড়ি যেত শিমুল। ছুটি না পেলে বৃহস্পতিবার হাফ অফিস করে বাড়ি যেত, আবার শুক্রবার দুপুরের লঞ্চে ফিরে আসতো ঢাকায়। এরপর থেকে এ পর্যন্ত মাসে 2 বার করে বাড়ি যায় শিমুল।
গত সপ্তাহে যেহেতু বাড়ি গিয়েছিল, তাই এ সপ্তাহে ওর বাড়ি যাওয়ার কথা না। কিন্তু 2 দিন থেকে বাড়ির জন্য মনটা কেমন উতলা হয়ে আছে। তাছাড়া বাবা-মা আর জুঁইকে একটা সুখবর দেওয়ার আছে। ছুটি নেই, তাই কাল লাস্ট লঞ্চেই আবার ফিরতে হবে। সৈয়দপুর ঘাটে লঞ্চ ভিড়ল, নেমে গেল বেশ কিছু যাত্রী। আবার কিছু লোকাল প্যাসেঞ্জার উঠলো, যারা নবাবগঞ্জ বা বান্দুরা যাবে। সঙ্গে উঠলো ঝালমুড়িওয়ালা তোতা মিয়া। ঢাকা বান্দুরা রুটের ঝালমুড়ি খুবই উপাদেয়। আর যদি সেটা হয় তোতা মিয়ার হাতের, তবে তো কথাই নেই। এই ঝালমুড়ির স্বাদ যে একবার পেয়েছে, সারা জীবনেও ভুলবে না। দুপুরে তাড়াহুড়োর মধ্যে কোনো রকম খেয়ে বেরিয়েছে শিমুল। পেট জানান দিচ্ছে শিমুল ক্ষুধার্ত। তোতা মিয়া আপার ক্লাসে ঢোকার আগেই অর্ডার দেয় শিমুল, কাকা একটা মুড়ি দাও, পেঁয়াজ বেশি করে দিও। মুড়ি খেতে খেতে আর একটা চায়ের অর্ডার দেয় শিমুল। সন্ধ্যা ঘনিয়ে আসছে। নদীর দুপাশের চিরচেনা দৃশ্যগুলোই চির নতুনকে দেখার আনন্দ নিয়ে দেখতে থাকে শিমুল। নদীর পাশে কাশফুলের শুভ্রতা, লাঙ্গল কাঁধে ঘরে ফিরছে কৃষক। নদীতে বড়শি ফেলে উৎসুক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে এক বৃদ্ধ। নদীর ঘাটে ডুব দিয়ে স্নান করছে এক গরিব পরিবার। হয়তো স্নানের পর তারা যে খাবারটা খাবে সেটা তাদের লাঞ্চ কাম ডিনার। রঙিন শাড়ি পরে নদীর তীরে রাস্তা দিয়ে নাচের ভঙ্গিতে হেঁটে যাচ্ছে 2 কিশোরী। হয়তো পাশের গ্রামে তারা বেড়াতে গিয়েছিল। দাদা, আপনার ভাড়াটা? চারপাশে অন্ধকার নেমে আসছে দ্রুত। ভাড়া মিটিয়ে ভেতরে গিয়ে বসল শিমুল। সন্ধ্যা 7:30টার সময় লঞ্চ বান্দুরা ঘাটে ফিরল। লঞ্চ থেকে নেমে নৌকা ঘাটের দিকে পা বাড়ায় শিমুল। এই সময়ে দুইতাল যাওয়ার নৌকা পাবে কিনা এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে ও। বেশ কয়েকটি নৌকা ঘাটে বাঁধা রয়েছে। নৌকাগুলির উপর টর্চের আলো ফেলে গলার স্বর উঁচুতে তুলে শিমুল বলে, দুইতাল যাইবেন নি কেউ? আরে শিমুল ভাইস্তে না, আসো আসো। ধলা মাঝির কণ্ঠে আন্তরিকতার ছোঁয়া। নৌকা থেকে নেমে শিমুলের হাত থেকে ব্যাগটা নিয়ে ধলা মাঝি বলে, চলো নৌকায় চলো। মনে করছিলাম আইসকা খালি নাও নিয়াই বাড়ি যাওয়ান লাগবো। তোমারে পাইয়া ভালোই হইল। নৌকায় উঠে একটা সিগারেট ধরায় শিমুল, আর একটা ধলা মাঝির দিকে এগিয়ে দিয়ে বলে, কাকা চলবো নাকি একটা? দেও একটা। তো তোমার ওই ক্যাপ্টেনসন টাইনা মজা পাই না, ঘাসের মতন লাগে। কাকা নৌকা কি আমাগো বাড়ির ঘাটে যাইবো? না, পানি কইমা গেছে। নাও ধনাই ক্রুজের বাড়ি পর্যন্ত যাইব। চিন্তা নাই, আমি তো তোমাগো বাড়ির কাজ দিয়েই যামু। হারিকেন দিয়ে তোমারে বাড়িতে দিয়া যামুনে। তা বাবা ঢাকায় আবার ফিরবা কবে? কালকেই ফিরতে হইব। ছুটি নাই, আইসি খালি একটা জরুরি কাজে। কোন সোম যাইবা কালকা? 2টার লঞ্চে। ঠিক আছে, আমি 12টার সময় তোমাগো বাড়িতে আসুমনে। ছইওয়ালা কেয়ারা নৌকা ধরা মাঝির 50 ঊর্ধ্ব ধলা মাঝি তার পারদর্শী হাতে বৈঠা বেয়ে চলেছে। ইছামতির বুক চিরে মন্থর গতিতে এগিয়ে চলেছে নৌকা। আজ বোধহয় পূর্ণিমা। চাঁদের রূপালী আলো খেলা করছে নৌকার ছুঁয়ে, নৌকার গুলোয়ে আর ঢেউর বুকে। নৌকার ছয়ের ভেতর মাদুর বেছানো আছে। মাথার নিচে ব্যাগ রেখে শুয়ে পড়ে শিমুল। একটু তন্দ্রার মতো এসে গিয়েছিল। ধলা মাঝির গানে ঘোর কাঠে, কাইন্দা আকুল হইলাম রে, বেকুল বৈশা নদীর কূলে রে, আমায় কে বা পার করে। রাত 9টার দিকে বাড়ি পৌঁছে শিমুল। গ্রামে রাত 9টা মানে মধ্যরাত। ওদের পাড়ার সব বাড়ি শুনশান অন্ধকার। কোনো কোনো ঘরে শুধু ডিম ডিম করে কুপি বা হারিকেন জ্বলছে। জোরে জোরে দরজার কড়া নেড়ে ডাকতে থাকে শিমুল, বাবা দরজা খোলো, মা দরজা খোলো। বাবার গলা ভেসে আসে, কে? কেরা? আমি শিমুল বাবা, দরজা খোলো। দরজা খুলে শিমুলকে দেখে অবাক হয় মা। বাবা তুমি হঠাৎ এত রাইতে? হাফ অফিস করে লঞ্চে উঠেছি, তোমাদের কথা মনে পড়েছিল খুব, তাই চলে এলাম। এছাড়া একটা খবরও আছে। মা বরাবরের মতো কোনো খারাপ খবরের আশঙ্কায় আতঙ্কিত হয়ে বলে,
কি খবর বাবা? তুমি তো ভয় পাও কেন মা? খারাপ খবর না, খুব ভালো খবর। বাবা, তোমাদের বলেছিলাম না ওয়ার্ল্ড ভিশন নামের একটি এনজিওতে আমি ইন্টারভিউ দিয়েছি। ওখান থেকে কাল চিঠি এসেছে, ওরা আমাকে সিলেক্ট করেছে। ডিসেম্বরের 1 তারিখে জয়েন করতে বলেছে। মার পিছনে বাবা, বাবার পিছনে জুই। বাবা সামনে এসে বলে, খুবই ভালো খবর, আনন্দের খবর। পরে বিস্তারিত শুনবো। ধলা ভাইরে বিদায় কইরা তুই ঘরে আয়। ধলা মাঝিকে টাকা দিয়ে বিদায় করে ঘরে ঢুকে শিমুল। বাবা গামছা এগিয়ে দিয়ে বলে, লুঙ্গি আনছস নাকি আমার একটা দিমু? আনছি বাবা, ব্যাগে আছে। তাইলে যা, বাইরে বালতিতে পানি আছে, হাত মুখ ধুয়ে আয়। হঠাৎ করে আইলি বাবা, আমাকে খাওয়ান শেষ। এখন তোরে কি যে খাইতে দেই? শিমুলের বাবা, তুমি হারিকেনটা নিয়ে আমার সঙ্গে একটু রান্নাঘরে চলো, দেখি কি করা যায়। আর বৌমা, তুমি স্টুপ ধরে শিমুলরে একটু চা করে দাও। এত ব্যস্ত হওয়ার কিছু নাই মা, ঘরে যা আছে তাই দাও। বাবা মা রান্নাঘরের দিকে যেতে জুইকে জড়িয়ে ধরে শিমুল। জুই ভয়ে আড়ষ্ট হয়ে বলে, এই কি হচ্ছে? ছাড়ো, ছাড়ো না, যে কোনো সময় মা ঘরে আসতে পারে। শিমুল হেসে বলে, আমার মা অত বোকা না, ঘরে ঢুকলে শব্দ করেই ঢুকবে। জুই স্টুপ জ্বালিয়ে হাঁড়িতে চায়ের পানি বসিয়ে শিমুলের দিকে তাকিয়ে বলল, আচ্ছা সত্যি করে বলো তো, হঠাৎ চলে আসলে কেন? তোমার তো আগামী সপ্তাহে আসার কথা। শিমুল দরজার দিকে তাকিয়ে নিজের ঠোঁট দিয়ে জুয়ের ঠোঁটে আলতোভাবে স্পর্শ করে বলল, সত্যি কথা বলবো, এসেছি বউকে আদর করতে। তুমি আরো বেশি দুষ্টু হয়েছ। চা বানানো হলে রান্নাঘর থেকে বাবাকে ডেকে আনে শিমুল। জুই চলে যায় রান্নাঘরে মাকে সাহায্য করার জন্য, আর বাপ বেটা বারান্দায় বসে চা খায়। ওয়ার্ল্ড ভিশনের চাকরিটা তাহলে শেষ পর্যন্ত হইল? হ বাবা, তোমাকে আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় পাইলাম চাকরিটা। বাবা রিটায়ার করেছে আজ 5 বছর। রিটায়ার করার আগের 3 বছর মধ্যপ্রাচ্যের চাকরি বাদে জীবনের বেশিরভাগ সময় বাবা বিদেশি জাহাজে চাকরি করেছে। শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও বাবার জ্ঞান আর অভিজ্ঞতা প্রচুর। চায়ের কাপে এক চুমুক দিয়ে বাবা বলল, নতুন চাকরিতে জয়েন করার আগ পর্যন্ত বর্তমানে চাকরিটা ঠিক মতন করিস, কাজে ফাঁকি দিস না। বাবা, আমি কিন্তু আজ আধাবেলা ছুটি নিয়েই এসেছি। কাল সাপ্তাহিক ছুটি, পরশু সকালে অফিস করব। ঠিক আছে, আমি শুধু আজকের কথা কই না, তোর বস খুব ভালো মানুষ, অনেক বছর তো চাকরি করলি, তাই আমি কই ভালো মতো বিদায় নিস, ওনার মনে কোনো কষ্ট দিস না। না বাবা, আমার নতুন চাকরি পাওয়ায় উনিও খুব খুশি হয়েছেন, আমাকে দোয়া করেছেন। রাত 10:30টায় খেতে বসে শিমুল। বাবাকে অনেক বয়ে কয়ে শুতে পাঠানো হয়েছে। মা আর জুই বসে আছে শিমুলের পাশে। খাওয়ার আয়োজন দেখে অবাক হয় শিমুল। কই মাছ ভাজা, নলা মাছের টক, ডাল আর বেগুন ভাজা। এত রাতে মাছ কোথায় পেলে মা? নলা মাছ আর ডাইল আমরা সকালে রান্না করেছি। কাইল বাজার থেকে তোর বাবা 1 কুড়ি কই মাছ আনছিল। 10টা আমরা খাইছি আর 10টা কোলাই জিলাইয়া রাখছিলাম। এখন শুধু কই মাছ আর বেগুন ভাজছি। তুই খা বাবা, ভালো কইরা খা, মেসে কি খাস না খাস। তৃপ্তি সহকারে পেট পুরে খায় শিমুল। খুব মজা হয়েছে মা, আসলে তোমার রান্নার হাতের তুলনাই হয় না। হয়েছে, অনেক হয়েছে, হাত ধুয়ে একটু দুধ খা। আর শোন, তোর বউ জুয়েও কিন্তু ভালো রান্না শিখছে। জুয়ের দিকে তাকিয়ে দুষ্টুমির হাসি হেসে শিমুল বলে, তাই নাকি? তবে তোমার মতো হবে না। খাওয়ার পর্ব শেষ হলে শিমুল বলে, মা, আমি একটু বাইরে থেকে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আর টস নিয়ে যা, বাইরে দড়ি টড়ি থাকতে পারে। বাবা মার সামনে এখনো সিগারেট খায় না শিমুল, তাই বাইরে যেতে হচ্ছে। মা রাতে সাপকে দড়ি বলে, টস নিয়েই বেরোয় ও। ঘরে ফিরে এলে মা বলে, তুই জুইকে নিয়ে দক্ষিণের ঘরে যা শিমুল, হারিকেনটা সারা রাত জ্বালাইয়া রাখিস। দক্ষিণের এই ছোট্ট টিনের ঘরটা বাবা মেরামত করে প্রায় নতুনের মতো করে ফেলেছে শিমুলের বিয়ের আগে। সামান্য কিছু তৈজসপত্র দিয়ে ঘরটি বেশ সুন্দর পরিপাটি করে সাজিয়েছে জুই। ঘরে ঢুকতেই জুইকে বুকে টেনে নেয় শিমুল। নিজেকে ছাড়িয়ে নিয়ে জুই বলে, ছাড়ো তো, মশারিটা টাঙাতে দাও। মশারি লাগবে না। লাগবে মিস্টার, লাগবে। ভোর রাতে মশারা যখন কানের কাছে কোরাস গাইবে আর মুখের
ফুল ফুটিয়ে সুখের ঘুম ভাঙাবে তখন বুঝবে ঠেলা। মশারি টাঙ্গাতে ব্যস্ত হয়ে পড়ে চই। শিমুল চেয়ারে বসে সিগারেট ধরায়। তুমি আবার সিগারেট ধরাচ্ছ? এত সিগারেট খেও না। তোমাকে না বলেছি সিগারেট ছেড়ে দিতে? ছাড়বো, যেদিন আমাদের বাবু হবে সেদিন ছাড়বো। শুধু অসভ্য অসভ্য কথা তোমার। আচ্ছা জয়, আমি যে নতুন চাকরি পেলাম, তুমি খুশি হওনি? হয়েছে মানে? খুব খুশি হয়েছি। আমার চেয়ে বেশি খুশি আর কেউ হয়নি। আমি ভেবেছি ম্যাচ ছেড়ে কারোর সঙ্গে পার্টনারশিপে একটা রুম নেব, তারপর তোমাকে নিয়ে যাব মাঝে মাঝে। কি যে মজা হবে! এখনই এসব ভাবার দরকার নেই। আগে চাকরি শুরু করো, তারপর দেখা যাবে। মশারি টাঙিয়ে শিমুলের পাশে এসে দাঁড়ায় জয়। শিমুল ওর কাঁধে হাত রেখে বলে, জুই, আমার ব্যাগটা এনেছো এ ঘরে? এনেছি। তুমি যখন সিগারেট খেতে বাইরে গিয়েছিলে, মা তখন আমাকে বলল। জুই শিমুলের ব্যাগ, পানির মগ আর হারিকেনটা দক্ষিণের ঘরে রেখে এসো। ব্যাগটা কোথায় রেখেছো, আনো তো। ব্যাগ খুলে আন করা একটা শাড়ি বের করে জুইয়ের হাতে দিয়ে শিমুল বলে, তোমার জন্য এনেছি। সুন্দর শাড়ি দেখে জুইয়ের মুখটা উজ্জ্বল হয়ে যায়। এত দামি শাড়ি এনেছে কেন? একটু দামি, তবে তোমার চেয়ে বেশি না। তোমার পছন্দ হয়েছে তো? শিমুলের নাক টেনে দিয়ে জুই বলে, খুব। তাহলে শাড়িটা পরে এসো তো, দেখি তোমাকে কেমন মানায়। এখনই পড়তে হবে? কাল সকালে পড়লে হয় না? না, এখনই পড়তে হবে। কিন্তু তোমার সামনে তো আমি পড়তে পারবো না, লজ্জা করবে। আমি অন্যদিকে তাকিয়ে থাকি। না, তুমি বারান্দায় যাও, আমি ডাকলে আসবে। জুইয়ের ডাক শুনে ঘরে এসে শিমুল দেখে জুই শাড়ি পরে ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। শিমুল হারিকেনের সলতেটা বাড়িয়ে জুইয়ের দিকে অপলক তাকিয়ে থাকে। কি দেখছো? তোমাকে খুব সুন্দর লাগছে। যাহ, আমি কি সুন্দর? আমি তো শ্যামলা। শ্যামলা বলেই তো তোমাকে এত সুন্দর লাগে। বেশি ফর্সা হলে এত ভালো লাগতো না। শাড়িটা এখন খুলে ফেলি? কেন? এটা তো বাইরে পরার শাড়ি। এখন খুলে ভাঁজ করে রাখি। তারপর তুমি যখন আসবে, ওটা পরে আমি তোমার সঙ্গে বেড়াতে যাব। ঠিক আছে, খুলতে পারো, তবে একটা শর্তে। শাড়িটা পরেছো তুমি, খুলবো আমি। কি বলছো তুমি পাগলের মতো? আঁচলে টান দিয়ে শিমুল বলে, একটু পাগলামি না করলে জীবনটা পাঞ্চি হয়ে যায় ম্যাডাম। রাত প্রায় 1টা। শিমুল জুই ঘুমায়নি তখনো। জুই ফিস ফিস করে বলে, শুনতে পাচ্ছ কি? কি? ঘরের পূব পাশে কারা জানি এসে দাঁড়িয়েছে। অনেকগুলি পায়ের শব্দ শোনা যাচ্ছে, আর ফিসফিসানি। এই, চোর না তো? শিমুল কিছুক্ষণ কান পেতে শুনে চিৎকার দেয়, এই, কে? কেরা? এরপর শোনা যায় কয়েক জোড়া পায়ের ধূপধাপ শব্দ। জুই জিজ্ঞেস করে, কারা এসেছিল, চোর নাকি? শিমুল হেসে বলে, চোর না, গ্রামের যুবক ছেলেরা। যুবকরা কেন এসেছিল? জুয়ের কানের কাছে মুখ নিয়ে শিমুল বলে, তোমার আমার প্রেম লীলা দেখতে। বলো কি? কিন্তু কিভাবে দেখবে, সব জানলা তো বন্ধ। কেন, টিনের বেড়ার ছিদ্র দিয়ে? কি বদমাস ছেলেরা! আরে যুবক ছেলেরা ওসব করেই, আমরা তো করেছি। কি, তুমিও করেছো এই নোংরামি? আসলে তুমি একটা মিনমিনে শয়তান। পরদিন সকালে জুয়ের ডাকে ঘুম ভাঙে শিমুলের। এই যে মিস্টার, ওঠেন, আপনার চা রেডি। তুমি কখন উঠেছ? সেই কখন। মেয়েদের কি আর ভাগ্য আছে যে সকাল 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকবে? কত কাজ বাড়িতে। চা খেতে বসে শিমুল দেখে আয়োজন ভালোই। গরম গরম চিতই পিঠার সঙ্গে পাতলা ডাল, হাফ বয়েল ডিম, সঙ্গে মুড়ি আর ঘন গরুর দুধের চা। মা বলে, আমাদের খয়ের রঙের মুরগিটা গত পরশু থেকে ডিম পাড়তেছে। তুই মুড়ি দিয়ে ডিম খাইতে ভালোবাসোস। খা বাবা, 2টা ডিম খা। চিতই পিঠায় একটা কামড় দিয়ে শিমুল বলে, আমার জানা মতে ঘরে তো চালের গুঁড়ি ছিল না। পিঠা বানালে কেমনে মা? বাবা হেসে বলে, জানাস শিমুল, কাল রাত ভইরা তোর মা পাটায় চাল বাইটা গুঁড়ি করছে। মার দিকে তাকিয়ে শাসনের সুরে শিমুল বলল, কাজটা কিন্তু মোটে ভালো করো নাই মা, তোমার বয়স হয়েছে। গ্রামের পশ্চিম পাড়ায় বিয়ে হয়েছে শিমুলের ছোট বোন বেলির। বেলির স্বামী রবিন মধ্যপ্রাচ্যে চাকরি করে, অনেক টাকা ওদের। দাদা এসেছে শুনে দামি শাড়ি আর ভারী গয়না পরে দাদার সঙ্গে দেখা করতে আসে বেলি। বোনকে দেখে শিমুল বলে, আমার পাশে এসে বস বেলি, চা খা। তুই ভালো আছিস তো? রবিনের খবর কি? ভালো আছি দাদা, সেও ভালো আছে। কাইল চিঠি পাঠাইছি, তোর জন্য একটা গল্পের বই আনছি। কি বই দাদা? নিমাই ভট্টাচার্যের মেম সাহেব।
গল্পের বই বেলির খুব প্রিয়। ওর সময় কাটে বই পড়ে আর স্বামীকে চিঠি লিখে। চায়ের পর্ব শেষ হলে বেলিকে ঘরে নিয়ে বসায় জুঁই। তোমার শরীর ভালো তো বেলিদি? সম্পর্কে ননদ হলেও বয়সে বড় বলে বেলিকে দিদি বলে ডাকে জুঁই। বেলি 5 মাসের অন্তঃসত্ত্বা। ভালোই। আগামী সপ্তাহে বান্দুরা যাবো ডাক্তারের কাছে। শরীরের যত্ন নিও দিদি। জুঁইয়ের চিবুক স্পর্শ করে বেলি বলে, তুমি খুব ভাগ্যবতী বৌদি, আমার দাদার মতন একজন স্বামী পাইছো। তুমি কি কম ভাগ্যবতী বেলি? কত বড়লোক তোমরা। রবীন্দ্র তো অনেক ভালো মানুষ। আর ভালো মানুষ, তারে তো কাছে পাই 2 বছর পর পর। 11:30টায় ভাত খেতে বসে শিমুল। বাড়ির মুরগির মাংসের তরকারি, টাটকিনে মাছ ভাজা আর কচু শাক। খাওয়া শেষ হলে মা বলে, দক্ষিণের ঘরে গিয়ে একটু বিশ্রাম করো শিমুল। জুই, তুমিও যাও, ওর ব্যাগটা গুছিয়ে দাও। ঘরে ঢুকেই দরজায় খিল দেয় শিমুল। জুই বলে, কি করছো তুমি? বাবা মা কি ভাববে বলো তো? কিচ্ছু ভাববে না। দেখলে না, মাই তো আমাদের সুযোগ করে দিল। কিছুক্ষণ পর শিমুল বলে, এবার আমার কি হয়েছে বলো তো? তোমাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে, খুব। জুয়ের চোখে জল এসে যায়। এভাবে বলো না তুমি। আর কিছুক্ষণ পর বাবার কণ্ঠ শোনা যায়, বাবা শিমুল, ধলা মাঝি চলে আসছে। অনেকক্ষণ। এখনই বাইরে না হইলে লঞ্চ ফেল করবে। বন্ধুরা, এতক্ষণ শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। টাটা।